রাজধানীর ধানমন্ডি থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন নগর পরিকল্পনাবিদ ডক্টর আদিল মোহাম্মদ খান। তাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। বেসরকারি গবেষণা সংস্থা পিআরআই বলছে যে জনসংখ্যার চাপে ঢাকা শহরে কর্মসংস্থান উৎপাদনশীলতা কমছে, পাশাপাশি বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি এবং যানজট। কি বলবেন এই বিষয়ে? আমাদের ঢাকা শহরে যে জনসংখ্যা বাড়ছে এটার লাগাম কোনো সরকারি টেনে ধরতে পারেনি, কিন্তু সেটার ইম্প্যাক্ট আমরা যারা ঢাকাবাসী আছি তাদের এই যে যানজট এবং জনস্বাস্থ্য দুটি তীব্রভাবে আমাদের ব্যাহত করছে আমাদের জীবনযাত্রা। সম্প্রতি একটা রিপোর্ট এসেছে কয়েকদিন আগে যে ঢাকা শহরে যে আমাদের গরমের কারণে এই শহরে আমাদের বাংলাদেশে 21,000 কোটি টাকা আমাদের অর্থনৈতিক ক্ষতি হচ্ছে। এবং এর মধ্যে এসেছে যে ঢাকা শহরে কিন্তু তাপমাত্রা বৃদ্ধির পরিমাণ সবচেয়ে বেশি। এবং এই তাপমাত্রা বৃদ্ধি কেন হচ্ছে? এই যে আমাদের অতিরিক্ত নগরায়নের চাপ, মানুষ আসছে এবং আরবানাইজেশন যে ট্রেন্ড, সেই ট্রেন্ডটা কিন্তু সার্বিক জনস্বাস্থ্যের উপরে মারাত্মক হুমকির সম্মুখীন। সেটা আমাদের যে শুধুমাত্র বায়োলজিক্যাল হেলথ না, মেন্টাল হেলথ সব মিলে এই চাপটা। আবার পাশাপাশি এই যে যানজটের সমাধানের জন্য আমরা কি করছি, বড় বড় প্রকল্প নিচ্ছি, মেট্রো রেল, এক্সপ্রেসওয়ে, কিন্তু এই যে বারবার যদি মানুষ আসতেই থাকে, লাগাম যদি না টানেন, তাহলে কোনো শহর কন্টিনিউ করতে পারে না। এবং যেটা বিভিন্ন স্টাডিতে আছে যে কোনো একটা শহরের জনসংখ্যা যদি 70 লক্ষ ক্রস করতে থাকে, তখন আপনি যতই শহরে আপনি প্রচুর ইনভেস্টমেন্ট করেন, সেই ইনভেস্টমেন্টটা আমাদের নেগেটিভ রিটার্ন দিবে। এবং এই রিটার্নটা শুধুমাত্র যে আমাদের সার্বিক প্রোডাক্টিভিটি না, সেটা আমাদের যে বেঁচে থাকার জন্য যে আমাদের যে ধরনের পরিবেশ লাগে, সেটা আমাদের মারাত্মকভাবে ব্যাহত করছে জন্য এটা করে সম্পর্কযুক্ত। সে কিন্তু বলা হচ্ছে কিন্তু যে সিটি কর্পোরেশন, পৌরসভা, নগরবাসীর চাহিদা পূরণ করতে পারছে না, এর কারণ কি? এখন সিটি কর্পোরেশনের যে সেবা দেওয়ার যে সক্ষমতা, তার তুলনায় যদি পপুলেশন যদি কয়েক গুণ বেড়ে যায়, তাহলে তার পক্ষে সেটা কলাপস করবে। ঢাকার ক্ষেত্রে 3 থেকে 4 গুণ বেশি জনসংখ্যা ইতিমধ্যে বিভিন্ন ওয়ার্ড গুলোতে আছে। আমাদের কর্পোরেশনের পক্ষে এটা সামাল দেওয়ার মতো সক্ষমতা নেই। আমাদের শুধুমাত্র ঢাকাকে আমরা ইঞ্জিন অফ ইকোনমিক গ্রোথ হিসেবে চিন্তা না করে, এখানে যারা আছেন এই নগরবাসী, তাদের যে যাপিত জীবন, তাদের তো কোথাও আসলে একটা যে ভালোভাবে বেঁচে থাকার যে বিষয়টা, সেটা নাই। আপনি যদি রাস্তায় নামেন যে বাসায় কখন যাবেন, কর্মস্থলে কখন ফিরবেন, এটা তো আসলে কেউ বলতে পারে না। এবং যত দিন যাচ্ছে ট্রাফিক জ্যামটা বাড়ছে, বিপরীতে আমরা দেখছি যে কন্ট্রোল করার, কন্টেন করার কোনো পলিসি নাই। এমনকি ঢাকার যে ডিটেল এরিয়া প্ল্যান, সেই প্ল্যানটাকে মডিফাই করে ঢাকায় কিভাবে আরো বেশি মানুষ কন্টেন করা যায়, সেই জন্য ভবনের উচ্চতা বাড়ানোর আলাপগুলো এখনকার সরকারও আনছে। তাহলে যে ঢাকার যে বিকেন্দ্রীকরণ দরকার, দেশের অন্য এলাকাগুলোতে কর্মসংস্থান যদি তৈরি করতে পারি, মানুষ কিন্তু সেসব এলাকায় যাবে। বিপরীতে আমরা কি করছি, যদি ঢাকাতেই পরিকল্পিত উন্নয়নের কথা বলি, যে জেলা শহরগুলোতে পরিকল্পিত উন্নয়ন কেন হচ্ছে না? এটার জন্য তো উদ্যোগ লাগবে। একটা হচ্ছে যে জেলা শহরগুলোতে আপনি ইনভেস্টমেন্ট করেন, সেখানে যদি আপনি কর্মসংস্থান পাশাপাশি শিক্ষা এবং স্বাস্থ্যের যদি উন্নয়ন ঘটান, তাহলে মানুষ কিন্তু সেসব এলাকায় থাকবে। কিন্তু এখন যেহেতু জেলা শহরগুলো একদম মৃতপ্রায় হয়ে গেছে, আমাদের কিছু বিভাগীয় শহর আছে, তারপরে হচ্ছে ঢাকা মেগা সিটি হিসেবে আছে। তাহলে জেলা শহরগুলোর মানোন্নয়নের জন্য সরকারের কি আলাদা কোনো প্রকল্প বা কোনো সেই অর্থে ভিশন আছে? এমনকি আপনি দেখবেন ডিসিএসপি, তারাও কি করে তাদের পরিবার পরিজনকে ঢাকায় রাখে। তাহলে জেলা শহরগুলো যদি সেই মানে না নিতে পারে, সেখানে যদি শিক্ষার স্কুলগুলো যদি কোয়ালিটি ইমপ্রুভ না করে, হাসপাতাল সেবাগুলোতে যদি ইমপ্রুভ না করে, তাহলে তো বাংলাদেশের যে বিকেন্দ্রীকরণ হবে না এবং মানুষ ঢাকায় আসতে চাইবে। আপনি দেখেন বাংলাদেশের যে কোনো একটা জেলা শহরে যদি কোনো একটা বড় সমস্যা হয়, স্বাস্থ্য সমস্যা হয়, সেটা কি, সেটা সমাধান করতে ঢাকায় পাঠিয়ে দেওয়া হয়। জেলা সদর হাসপাতালগুলো সেই অর্থে ইকুইপ না। তারা একটা চিকিৎসা, বড় একটা চিকিৎসা ব্যবস্থা, একটা সার্জারি, সেটা ঢাকার জন্য ডিপেন্ডেন্ট হয়ে যায়। তাহলে এই যদি অবস্থা হয়, তাহলে বিদ্যমান বাংলাদেশে যে আমরা বলছি বৈষম্যহীন বাংলাদেশ, সেখানে তো অবশ্যই জেলা শহরগুলো সেটা অত্যন্ত প্রাণকেন্দ্র। সেখানে কিভাবে স্বাস্থ্য, শিক্ষা এবং এমপ্লয়মেন্ট গুলোকে জেনারেট করা, সেই জায়গায় আমাদের চিন্তা করতে হবে। সারা বাংলাদেশে এখন কিন্তু সড়ক যোগাযোগ একটা ভালো স্ট্যান্ডার্ডে আছে। তার সাথে যদি রেল যোগাযোগটাকে আমরা যদি একটা পর্যায়ে নিতে পারি, তাহলে সেসব এলাকাতেই কিন্তু আপনার কর্মসংস্থানগুলো তৈরি করার সুযোগ হবে। কিন্তু সেটার আগে, সবার আগে দরকার ঢাকায় আর নতুন করে কর্মসংস্থান, শিল্প কারখানা এগুলোকে অ্যালাউ না করা। এই অ্যালাউ আমরা এখনো করছি এবং সেটা কোনো লাগাম টানিনি। এই জন্য ঢাকা বড় হতে হতে একদিকে আপনার পদ্মা পর্যন্ত গিয়েছে। হ্যাঁ, এই যে ঢাকা শহরটা এত বড় হচ্ছে এবং যতই সুযোগ দিবেন এই ধরনের মেগা সিটি, তার যেহেতু মাল্টিপ্লায়ার ইম্প্যাক্ট আছে, সেখানে কিন্তু আরো বেশি ইকোনমি জেনারেট করার সুযোগটা নিবেন যারা ইনভেস্টররা, তাদেরকে অবশ্যই বলতে হবে যে এখানে যতটুকু হয়েছে এটা আর কন্টেন্ট করার মতো নাই। সুতরাং তাকে আপনাকে অবশ্যই আপনার রংপুরে গিয়ে ইন্ডাস্ট্রি করতে হবে, রাজশাহী করতে হবে, সিলেট অঞ্চলে গিয়ে করতে হবে। এটা এক ক্ষেত্রে মানে প্রণোদনার পাশাপাশি বাধ্য করারও বিষয় আছে। আমরা অবশ্যই প্রণোদনা দিব যেন সেই এলাকাগুলোতে বিদ্যুৎ, গ্যাস, সেই ফেসিলিটি গুলো থাকে।
পাশাপাশি ঢাকায় আমরা আর করতে দিব না। কিন্তু এখনো দেখবেন ঢাকায় আপনি কৃষি জমিতে চাইলে একটা ইন্ডাস্ট্রি করে ফেলতে পারেন, এবং সেটার জন্য পরবর্তীতে কোনোভাবে আমরা সার্টিফিকেট নিয়ে সেটাকে আমরা সে অর্থে আমরা সেটাকে কন্টিনিউ করে ফেলি। এটা যতক্ষণ চলতে থাকবে তখন কেউ, আপনি তো রংপুর রাজশাহী তো পরের কথা, ঢাকার কাছাকাছি গাজীপুরের শ্রীপুরে যে পরিমাণ ইন্ডাস্ট্রিয়াল প্লট ছিল সেটারও তো অপটিমাম ইউটিলাইজেশন করা যায়নি। কেন জানি? কারণ আশুলিয়াতে মানুষ সস্তার দামে কৃষি জমি কিনে সেখানে ইন্ডাস্ট্রি করেছে, কেউ শ্রীপুরে যেতে চায়নি। তাহলে এভাবেই আমরা সেটাকে উৎসাহিত করেছি যে ঢাকার আশেপাশে আপনি যদি ইন্ডাস্ট্রি করেন কিংবা ঢাকার এভাবে মধ্যে আসলে একটা। উৎসাহিত করার মাধ্যমে আসলে পরবর্তীতে উন্নয়ন সম্ভব। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।